আজ আমার বোন কাকনের বিয়ে, যাকে এই ছোটবেলা থেকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করেছি, তার আজ বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। এই কথাটা ভাবলে আমার বুকের ভিতরটা যেন কেমন আনচান করে ওঠে। তবুও মনের মধ্যে আমার একটাই সান্ত্বনা, আমার বোনের খুব ভালো বাড়িতেই বিয়ে হচ্ছে, খুব ভালো বাড়িতে। কিন্তু কাকনের বিয়েতে সুখী হবে তো গো? কেন সুখী হবে না বড় বউ? সে তো নিজেই বিয়েতে সাই দিয়েছে। সাই দিলেও ওপরটা যে তার ভেঙে গড়িয়ে যাচ্ছে। এখন যে রাহুলকে সে ভালোবাসে। চুপ করো বড় বউ, চুপ করো। আজকের এই শুভ দিনে ওই অলক্ষণের নামটা একবার উচ্চারণ করো না। সামান্য কারণে যে তার মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো রাহুল তার মাকে খুন করতে পারে? আমার বিশ্বাস অবিশ্বাসের কি আসে যায় বড় বউ? আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেল খাটছে, সে খুন করুক আর নাই করুক, খুনি তার একমাত্র পরিচয়। ওই আদালতের বিচারে যাই হোক, তুমি তোমার বিবেকের আদালতে একবার বিচার করে বলো তো, রাহুল কি কখনো খুন করতে পারে? আমার বিবেক আজ বোবা হয়ে গেছে বড় বউ। কেমন করে আমি কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলে সারাটা জীবনে জেল কাটবে? এর প্রতিকারের কি কোনো পথ নেই? নেই বড় বউ, নেই। আজকের এই যুগে সততা মানবিকতার কোনো মূল্য নেই। যার কাছে যত টাকা, আইন তার হয়েই কথা বলে। যাক, এইসব আলোচনা বন্ধ করো। একবার যদি কাকনের মনে গেঁথে যায় রাহুল নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাকন এই বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে নয় গো, বেঁকে বসেছে। সেই সন্ধ্যে থেকে শুধু আমার কাছে কাঁদছে আর বলছে এই বিয়ে তোমরা বন্ধ করে দাও। এমনটি হতে দেয়া যায় না। বরং আমরা কাকনের সামনে এমন কথা বলবো যা শুনে কাকন রাহুলকে যেন ঘৃণা করে। কি বললে বটা? যে মানুষটাকে আজ আমি এতদিন মনে প্রাণে ভালোবেসে এসেছি, আজ থাকে আমি ঘৃণা করব? হ্যাঁ করবি। একটা খুনিকে ভালোবেসে নিজের ভালোবাসার মর্যাদাটাকে তুই নষ্ট করে দিস না রে বোন। তাই বলছি, নতুন পথে পা বাড়াবার আগে পুরনো পথটাকে তুই ভুলে যা রে বোন। কেমন করে ভুলবো বড়দা? সে যে আমার সব সুখ জমা হয়ে আছে যে তার কাছে। কেমন করে ভুলবো বড়দা? আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বৌদি তোমরা এই বিয়েটা বন্ধ করে দাও। এটাই যদি তোর মনে ছিল, তাহলে তুই এই বিয়েতে মত দিয়েছিলিস কেন? সেদিন শোকে দুঃখে মনের ভারসাম্য হারিয়ে আমি উচিত অনুচিত না বুঝে এই বিয়েতে মত দিয়ে ফেলেছি। কিন্তু আজ আমি বুঝতে পারছি রাহুল তার ওপর কতটা অন্যায় করা হয়েছে। না, তার পাশে থেকে তাকে আমি একটু সান্ত্বনা দিতে চাই। তোমরা এই বিয়ে বন্ধ করে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সবাই বিয়ে দেখতে বিয়ের মণ্ডপে এসে হাজির হয়েছে। বল তাদেরকে কি জবাব দেব? তাছাড়া বরকেই বা আমরা কেমন করে বলবো? বৌদি আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব। বড়দা তুমি বরং নহবত বন্ধ করতে পারো, আর আমি এই বিয়ে সাজ খুলে রেখে পাড়া প্রতিবেশীদেরকে বোঝাতে চললাম। কি ভেবেছিস তুই এতগুলো মানুষের সামনে আমাকে তুই অসম্মান করবি? না, কখনোই নয়। আজ তোকে রাহুলকে বিয়ে করতেই হবে। নইলে তুই আমার মরা মুখ দেখবি। কি বললে তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলে ভালো হতো বড় বউ। আমার এত আশা, এত আয়োজন পণ্ড হয়ে গেল, কোনো বেদনা আমায় কষ্ট দিতে পারতো না। শত অপমানের আগুনে তপ্ত হলেও কোনো জ্বালা যন্ত্রণা আমার হতো না। তাই তো আমার এই দুর্বিষহ জীবনটাকে না বড়দা না, আমার সুখের চেয়ে তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি গো বড়দা।
তাই আমি কথা দিলাম তোমাদের ইচ্ছে অনুযায়ী আমি আমি ওই গৌতম বাবুকে বিয়ে করব। ছোটদা, খুব সুন্দর লাগছে। আরে কাকুন, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি জানি তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি, তাই তোর কাছে একটা বিশেষ অনুরোধ, তুই তো পুরনো সাথী রাহুলকে ভুলে গিয়ে আজ তুই নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব, সুখী হওয়ার চেষ্টা কর। ও সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমি আমার জীবনের সব সুখ দিয়ে আপনার বোনকে আমি সুখী করবই। কি কাণ্ড বলো দেখি, কি কাণ্ড! কোথায় বরকে বরণ করে আমাদেরই ঘরে আনা উচিত ছিল, অথচ বর নিজে। অত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি, এখন তো আমি আপনাদেরই একজন, তাই না? তাই সামান্য যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটা আমরা নিজেরাই সামলে নেবো, কেমন? হ্যাঁ, যা বলছিলাম বৌদি, লগ্ন নাকি পড়ে গেছে, পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছিলেন, আপনাদের কাউকে ভিতরে দেখতে না পেয়ে আমি নিজেই এখানে চলে এলাম। বেশ করেছো ভাই, তাহলে আসো মালা বদলটা সেরে ফেলি। তাই কথা বউ বউ মালা বদল আয় আয় বোন আয়। বড় বউ, আজকে সাপটা সাপটা গেল বড় বউ। কাকা তুমি একদম চিন্তা করো দাদা, আমি এখনই পুলিশকে ফোন করতে চললাম। কোথাও যাবেন না, আমি ডাকাতি করতে আসিনি, আমি এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল তুমি? রাহুলদা তুমি? জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে, হয়তো ভুল বুঝে তোমাকে এই বিয়ে করতে বাধ্য করা হচ্ছে, তাই তো কারারক্ষীদের মেরে অজ্ঞান করে তাদেরই বন্দুক ছিনিয়ে নিয়ে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। ভুল করেছো রাহুল। না, মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি। আমি জানি কেউ আমায় চক্রান্ত করে আমাকে খুনি সাজিয়েছে, আর সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করব। তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন, তাই বলছি এই বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, এই সময় যদি ওকে তুমি নিয়ে চলে যাও তাহলে আমাদের সবাই যে বদনাম হয়ে যাবে। কাকনের সুখের জন্য সব বন্ধ আমি মাথা ব্যথা নেবো দাদা। কাকন শুধু নিজে মুখে বলুক যে ওই লোকটাকে বিয়ে করতে চায়, তাহলে আমি নিজে দাঁড়িয়ে দেখে ওদের দুজনের বিয়ে দেবো দাদা। বলো কাকন, বলো, তুমি নিজে মুখে একবার বলো, বলো কাকন, তুমি নিজে মুখে একবার বলো। বলো কাকন, তুমি একবার বলো, বলো বলো কাকন, বলো তুমি আমাকে বলো, বলো কাকন বলো। নিশ্চয়ই বলবো, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো। আমি রাহুলদার সব অপবাদ মাথায় তুলে নিয়ে শুধুমাত্র আমি রাহুলদার বাসাতেই থাকবো। তাই ওই গৌতম বাবুকে বলবো যে এ বিয়ে আমি করতে পারবো না, আমি রাহুলদাকে। আজ রাহুলকে ভুলে তোকে এই বিয়েটা করতেই হবে। আমি পারলাম না, আমি যে হেরে গেলাম, না কাকন না, আমি তোমাকে হাঁটতে দেবো না। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে। না, আমি এই গৌতম বাবুকে বিয়ে করতে চাই। এখন যা বলার বলে দিয়েছে, এবার দয়া করে তুমি এখান থেকে চলে যাও রাহুল, চলে যাও। নিশ্চয়ই যাবো বৌদি, তবে আমি একা যাব না, কাকনকে সঙ্গে নিয়েই আমি এখান থেকে চলে যাব। রাহুল খবরদার, আমার হবস্তির হাতটা তুমি ছেড়ে দাও, নাহলে মেরে মুছিয়ে তোমার হাতটা আমি ভেঙে দেবো। Stop! কাকন শুধুই আমার, কাকনকে তো আমি এখান থেকে নিয়ে যাব, আর তুমি সারা যদি আমাকে বাধা দাও তোমাকে আজ আমি এখানেই সাবধান, আমার চোখের সামনে আমার স্বামীকে কিছুতেই তুমি আঘাত করতে পারো না। তার আগে আমার বুকে গুলি চালাতে হবে, আমার বুকে। কি বললে কাকন? এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ, মালা
পুতুল যখন হয়ে গেছে তখন উনি আমার স্বামী। কিন্তু আমি তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে? তোমার মতো একটা খুনি ফেরারি কই দিকে আমি আমার জীবন সাথী বলে মেনে নেব? আমি খুনি নই। নিজের মাকে কি কোনো খুন করতে পারে? পারে পারে পারে। তোমার মতো মানুষ সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। তাই তোমাকে আজ আমি ঘেন্না করি। ঘেন্না। চলে যাও, চলে যাও এখান থেকে। তোমাকে দেখতে আমার ঘেন্না লাগছে, ঘেন্না। বললে কাকন আজ আজ আমাকে ঘৃণা লাগছে? বলো কাকন বলো, তোমার বুক ভরা ঘৃণা তিরস্কার ছুড়ে মেরে আমার এই ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি কত অভিজ্ঞতা করে দাও, কত অভিজ্ঞতা। রাহুল দা, শূন্য মনে কি যে ব্যথা মনে যায় সাথী রে, শূন্য মনে কি যে ব্যথা মনে জানে এ জীবনে তুমি ছাড়া পাই না ভেবে বাঁচাবি মানে ও সাথী রে, শূন্য মনে কি দেবে মনি জানে। কি বলছেন স্যার? ওপরে বন্ধু সেজে ভিতরে শত্রুর মতো ছুরি চালাতে হবে? ইয়েস, শুধু বন্ধু নয়, প্রয়োজন হলে মালটার মনের মধ্যে প্রেমিকা সেজে ঢুকে পড়বে, মৌজ করার বানা হয়। এই হিসাবে মদ খাইয়ে ছেলেটাকে একেবারে বেহেড মাতাল বানিয়ে ফেলবে। তারপর 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 কি স্যার? মালটা যখন ধীরে ধীরে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে, তারপর ওর কারবারে কেরোসিন ঢেলে দিলে ওকে টোটালি ফিনিশ করে দেবে। আমি কি করে পারবো স্যার? আমি পারবো না স্যার, আমার ভীষণ ভয় করছে। করতে গেলে এত ভয় পেলে চলে না রূপসা, কারণ বর্তমানে ওই রোহিণী দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারিস। তাই ওর পুরো বাপটাকে এমনিতেই হার্ট ফেল করে মারা যাবে, তারপর টোটাল দত্ত অ্যান্ড কোম্পানি হয়ে যাবে আমার। কিন্তু আমি কি পাবো স্যার? তুমি চাইলে টোটাল দত্ত অ্যান্ড কোম্পানি তোমার হয়ে যাবে। বলেন কি স্যার? আরে বাবা, এত বড় সম্পত্তির মালিক আমি হয়ে যাব স্যার? আমি হয়ে যাব? হ্যাঁ, আমাকে পাওয়া মানেই তো সব কিছু পাওয়া। আমার সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি। তাই যেদিন থেকে আমি তোমার প্রথম দেখেছি, তাই মনে মনে আমি ঠিক করেছি, বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকেই বিয়ে করব। তাহলে আপনি আমাকে নোংরা খেলাটাতে নামাতে চাইলেন কেন স্যার? আরে বাবা, এই খেলাটা তো শুধু তোমার আর আমার দুজনার। অতএব এই খেলায় হারলে যেমন ক্ষতি, জিতলে তেমন লালে লাল। স্যার, খেলা চলছে, এক ভয়ঙ্কর খেলা। ঈশ্বর মনে হয় আমাদের সংসারটাকে নিয়ে এক সর্বনাশের খেলায় মেতে উঠেছে। ভাববেন না স্যার, এই খেলায় ঈশ্বরকে হারিয়ে দেওয়ার জন্য আমি সঙ্গে করে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় এনেছি। উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মাস্তুতো বোন রূপসা। আপনি চাইলে ওর রোহনকে সুপথে ফিরে আনার দায়িত্ব নিতে পারে। তাই নাকি? যা যা, স্যারকে প্রণাম কর। তুমি ওই ম্যানেজারের বোন না? হ্যাঁ স্যার, আমি তবে ওনার নিজের বোন নয়, আমি ওই পিস্তুত বোন। পিস্তুত? তবে ম্যানেজার যে বললো মাস্তুত। আমি
ও তুমি সেই দিল্লিতে পড়াশোনা করতে না? হ্যাঁ হ্যাঁ স্যার। শুধু দিল্লিতে পড়াশোনা নয় স্যার, সেই সঙ্গে সঙ্গে নার্সিং ট্রেনিংটাও কমপ্লিট করে ফেলেছে। এই কিছুদিন আগে আপনি বলছেন না যে আপনার ছেলেটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোহন রাহুলকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু রাহুল জেল হয়ে যাওয়ার পর রোহনটা কেমন যেন ভেঙে পড়েছে। যে ছেলেটা একদিন নেশা বন্ধ করতো না, সে আজ দিন রাত মদ খাচ্ছে, মদ। ওটা আপনার ভুল ধারণা স্যার। রোহন বাবু রাহুলের দুঃখে মদ খায়নি। আসলে রোহন একটি মেয়ের কাছে প্রেমের ধোঁকা খেয়ে সেই দুঃখ বলতে দিনরাত মদ খাচ্ছে। এ তুমি কি বলছো ম্যানেজার? এই সময় ওর একটা এমন বন্ধুর প্রয়োজন যে কিনা ওর মনের গভীরে প্রবেশ করে ওর সুখ দুঃখটাকে শেয়ার করে দেবে। আর সেই জন্যই তো আমার বোনটাকে এখানে নিয়ে আসা। আপনি চাইলে ওর রোহনকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে পারে। পারবে রূপসা, তুমি পারবে? আমার ছেলেটাকে তুমি আগের জীবনে সুস্থ করে ফিরিয়ে আনতে পারবে রূপসা? পারবো কি জানি না স্যার, তবে আমি আপনার ছেলের খুব ভালো বন্ধু হবার চেষ্টা করব। বন্ধু? শুধু বন্ধু নয় রূপসা, তুমি যদি আগের জীবনে আমার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারো, তাহলে ওই রোহনের সারা জীবনের দায়িত্ব আমি তোমার হাতে সম্পাদন করব। হ্যাঁ, তোমার কাছে একটাই অনুরোধ মা, তুমি যেভাবে যেমন করে হোক আমার ছেলেটাকে তুমি সুস্থ করে আবার আগের জীবনে ফিরিয়ে দাও রূপসা, আগের জীবনে ফিরিয়ে দাও। এই দত্ত ফ্যামিলিতে তোমার এন্ট্রিটা খুব সহজে হয়ে গেল রূপসা। এইবার রোহনের মনে এন্ট্রি নিতে পারলে আমাদের কাজ কিন্তু 50% সাকসেস। কিন্তু কোথায় আপনাদের সেই রোহন? এই তো জীবন, যখন যেদিকে যেতে চাই প্রাণ, বেড়া চালাও বড়া, জিন্সেরি শ্যাম্পেন রাম। এই তো জীবন, যখন যেদিকে যেতে চাই প্রাণ, বেড়া চালাও বড়া, জিন্সেরি শ্যাম্পেন রাম। খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সরষে ফুল করুক মাথা ঝিম ঝিম। এই তোমার শিকার। হাউ স্ট্রেঞ্জ, আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিং এন্ট্রি নিয়ে ফেলেছি। না, আই এম না, সো সরি। কোনো পার্সোনাল মিটিংয়ে আপনি এন্ট্রি করেননি, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাস্তুতো বোন রূপসা। দিল্লি থেকে পড়াশোনা কমপ্লিট করে কয়েকদিন হলো এখানে এসেছে। আমার মোবাইলে তোমার ছবি আর কথাবার্তা শুনে ও এতটাই আকাঙ্ক্ষিত যে তোমার সঙ্গে পরিচয় করার জন্য একেবারে অস্থির হয়ে উঠল। যা যা রোহনের সাথে পরিচয়টা করে নে। হ্যালো, নমস্কার। তুই তবে রোহনের সাথে কথা বল, আমি অফিস থেকে ফেরার সময় তোকে নিয়ে যাব। কেমন? বাই বাই বল। তুমি নাকি আমার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? তুমি 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 আমার কাছে তার চেয়ে আরো অনেক বড়। আসলে তোমার নজরটা অনেক বড় তো, তাই। আবার সেই যন্ত্রণা, যে যন্ত্রণাটা ভুলতে আমি আকণ্ঠ মদে ডুবে থাকতে চাই, সেই যন্ত্রণাটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের সঙ্গে নিজের যুদ্ধে আবার আমিটা একটু একটু করে হেরে যাচ্ছে। জিততে না পারলেও এই যুদ্ধটা আমি চালিয়ে যেতে চাই। এই নিন আপনার যুদ্ধ করার মহৌষধ। আমি আপনার সহযোদ্ধা স্যার, খুব
কাছের মানুষকে হারিয়ে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনাকে তো আরো নতুন করে বাঁচতে হবে, আরো বড় করে বাঁচতে হবে। তাই আমি তবে তাই হোক রূপসা, যে অন্ধকার দুনিয়ায় সততা মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আমার সেই যন্ত্রণার খুন পোকাগুলো আমার সুস্থ মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ভুলতে চাই, আমি সব কিছু ভুলতে চাই। এই নিন আপনার ভুলে থাকার ওষুধ। শান্তি, মহাশান্তি। এই শান্তি সুধা পান করে আমি একটু একটু করে জাহান্নামের দরজায় পৌঁছতে চাই। রূপসা, আমায় তুমি নিয়ে চলো, আমায় তুমি নিয়ে চলো। এসো, আমি তোমাকে নিয়ে যাব তুমি যেখানে যেতে চাও। একটু ছোঁয়া, একটু দেখা, হাতে হাতে একটু লাগা, একটু ছোঁয়া, একটু দেখা, হাতে হাতে একটু লাগা, এর বেশি আর কি গোছাই বলো আজ রাতে। এই মৌসুমে একটু হাওয়া, একটু ছাওয়া, চৌকি দুটি মনকে পেতে, মনে একসাথে স্বপ্ন রঙিন দেখবে বলো, জলসা করে এই রাতে। চৌকি দুটি মনকে পেতে, মনে একসাথে স্বপ্ন রঙিন দেখবে বলো, জলসা করে এই রাতে। তবে এসো, কাছে এসো, ভাবনা ভুলে পাশে বসো, কাছে বসো, এর বেশি আর কি গোছাই বলো আজ রাত। একটু ছোঁয়া, একটু দেখা, কাছে কাছে একটু লাগা, না বাবা না, আমি এভাবে কিছুতেই নীলাদ্রির নামে মিথ্যে অপবাদ দিতে পারবো না। এই শয়তানি মেয়ে, আজ 3 দিন ধরে পাখি পড়ার মতো তোকে এত কিছু শেখালাম, আর আসল সময় কিনা আমার এক ঝোড়া মাল মাটি করার মতলব। বাবা, ওরে মুখপুরি, এভাবে না হলে কি আমি তোর বিয়ে দিতে পারবো? তাছাড়া আজকাল একটা মেয়ের বিয়ে দিতে গেলে কতগুলো টাকা খরচ তা তুই জানিস? তাছাড়া কত লোকের মেয়েরা তো প্রেম করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, তোর তো সেমুরও নেই। বাবা, ভেবেছিলাম আমার একটা ভালো মানুষ মালদার জামাই হবে, আর তোরে ঘরে বসে বাকি জীবনটা আইএস করে কেটিয়ে দেবো। আরে সেই জন্যই তো আমার ওই পান্না বাবুর ছেলেটাকে বাছা। আরে দূর দূর, কার জন্য আমি ভেবে মরছি, আমি বরং নিজেই মরিয়ে যাই। না বাবা না, তোমাকে মরতে হবে না বাবা, বরং আমি তোমাদের লোভের খাতায় তুরুপের তাস হয়ে নিজেই মরবো। এবার তাহলে আমি আমার খেলাটা শুরু করি নাকি বলিস? বলি হে নীলকণ্ঠ, বলি নীলকণ্ঠ, বাড়িতে আছো নাকি? হে আরে বঙ্কিম কাকা যে, আরে এসো এসো। বঙ্কিম নয়, আমি বাঁকা, আমি বাঁকা বাকুলি, বাঁকা হয়ে চলি আর সোজা কথা বলি, আর সেই সোজা কথাটা বলতেই
আজ এসেছি। আর তোমার সেই সোজা কথাটা কি সেটা বলবে তো নাকি? তার আগে তুমি তোমার গুণধর ভাইটাকে ডাকো। কেন কেন সে আমার মেয়েটার এত বড় সর্বনাশ করেছে, আমি তার কাছে জবাব চাই। কি করেছে আমার নীলাদ্রি? আমার মেয়েটাকে বরবাদ করে দিয়েছে বাবাজি। মেয়েটা খালি দিন রাত কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন গাড়ি কাটে দলাই দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। দড়িটা নিয়ে হাত পচা ছিল, তাই দড়িটা ছিঁড়ে এ যাত্রায় বেঁচে গেল। সে কি? তাই বলছি বাবাজি, তুমি কিছু একটা করো। আরে বাবা, আমার মা মারা মেয়েটা একেবারে মরে যাবে। আরে কি হয়েছে সেটা বলবে তো নাকি? আমি বলবো না না, তুই বল। নীলাদ্রি তোর সঙ্গে যা যা করেছি সব একেবারে খুলে খুলে বল। নিজের কলঙ্কের কথা কেমন করে বলবো বাবা? কিসের কলঙ্ক মা তোমার? আর এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে সেই কলঙ্কের ভাগীদার বানিয়েছে। সে কি? আপনার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পুরনো প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে সে আমাদের বাড়িতে যায়, কে আমাকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তারপর আমার সাথে মেলামেশা করে, আর তাতেই আমি মা হতে চলেছি। মিথ্যে কথা! আমার নীলাদ্রি কখনোই এমন করতে পারে না। আরে নয় বৌমা, পেরেছে। এবং এই অপকর্মটি জানার পরে থেকে সে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। এরপর যদি নীলাদ্রি আমাকে বিয়ে করতে না চায়, তাহলে আমি আত্মহত্যা করব। শুনলে হতভাগীর কথাগুলো? শুনলে? বলে এত করে বোঝাই, নিজে মর, ক্ষতি নেই। পেটের বাচ্চাটাকে অকালে মারতে চাইছিস কেন? যার বাচ্চা সে দায়িত্ব নিলে ঝামেলা মিটে যায়। অসম্ভব! কার বাচ্চা? কে দায়িত্ব নেবে? এসব তো আমি কিছুই বুঝতে আর পারছি ওর না। পেটের বাচ্চাটা যে সত্যি নীলাদ্রির, তার কি কোনো প্রমাণ আছে? এ কি বলছে বৌমা? এই সময় তুমি প্রমাণ খুঁজছো? বাবা, তার থেকে বরং চলো আমরা থানায় যাই, পুলিশের কাছেই আমরা সব প্রমাণ দেব। আমরা থানায় গিয়ে নীলাদ্রি নামে কমপ্লেন করে আসি। চলো। আবার থানা পুলিশের কি দরকার আছে? নীলাদ্রি বাড়িতে আসুক, সে যদি স্বীকার করে ও এই কাজটি করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজেই নীলাদ্রির সাথে তোমায় বিয়ে দিয়ে দেবো। কিন্তু নীলাদ্রি যদি কথাগুলো অস্বীকার করে বসে, তাহলেই বুঝতে হবে আপনি আপনার মেয়েকে আমার নীলুর ঘাড়ে চাপানোর জন্য মিথ্যে একটা গল্প ফেঁদে এখানে এসেছেন। খবরদার খবরদার বলে দিচ্ছি, আমাদের নামে মিথ্যা অপবাদ দিলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটো একসঙ্গেই বাজিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, বঙ্কিম দাদা, বঙ্কিম নয়, আমি হলাম বাঁকা। আমি শুধু একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? অসম্ভব! বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার মতো বিয়ে করতে হবে। নীলু, বৌদি, এরা সবাই কি বলতে এসেছে? বলতে নয় রে নীলু, বলতে নয়, শিকার ধরতে এসেছে। শিকার। শিকার? হ্যাঁ রে হ্যাঁ, শিকার। মেয়েকে টপ করে প্রতারণার জাল ফেলে তোকে শিকার করতে এসেছে। কিন্তু কেন? সেটাই তো আমরা জানতে চাইছি রে হতভাগা। এই মেয়েটা এই বাড়িতে বউ আর অধিকারে ছুটে আসে কোন স্পর্ধায়? কি বললে দাদা? বিউটি এসেছে এ বাড়িতে বউ আর অধিকার আদায় করতে, কিন্তু কেন? তার আগে তুই আমার কথার উত্তর দে। তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর, আমি তোকে যা জিজ্ঞাসা করব তুই সব সত্যি কথা বলবি। বল, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর। তুমি যে আমার স্নেহময়ী মা গো বৌদি, আর মার কাছে কি কোনো সন্তান মিথ্যে কথা বলতে পারে? ওরে নীলু, এই তোমার মাথায় হাত রেখে বলছি, বলো তুমি কি জানতে চাও? আজ তোমার কাছে আমি সব সত্যি কথা বলবো। তুই নাকি এই মেয়েটাকে ভালোবাসিস, তুই নাকি ওর সঙ্গে মেলামেশা করেছিস, তারপর ওকে বিয়ে করবি বলে কথা দিয়েছিস, তাই এখন ওই মেয়েটা তোর সন্তানের মা হতে চলেছে। আর সেই সন্তানের
দায়িত্ব দিতে তোকেই বিয়ে করতে হবে। আমি ওকে খুব ভালো করে চিনি দাদা, ও একটা অসভ্য বাজে মেয়ে। অনেকবার আমার সঙ্গে গায়ে পড়ে অসভ্যতার আচরণ করতে এসেছিল, আমি ওকে একদম পাত্তাই দিইনি। আমি গায়ে পড়তে এসেছি নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি বলো বলো। আমি কতবার তোমাকে বারণ করেছি যে বিয়ের আগে এরকম করো না, এরকম অসভ্যতা আমি করো না, একটা কোনো বদনাম হয়ে গেলে আমারই কলঙ্ক। কিন্তু তুমি তখন শুনেছিলে তুমি সেই সব কথা? তখন তো কত বলে বলে কথা বলেছিলে। কি বলো? কি বলেছিলাম আমি? ও তুমি বলনি যে তুমি আমাকে বিয়ে করে নেবে? তাহলে এখন এত ভয় কিসের? হ্যাঁ, যেই শুনেছো যে এখন আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমি খুন করে ফেলবো। আমাদের ভয় দেখানো হচ্ছে। তোমাদের এই 14 গোষ্ঠীকে যদি আমি থানায় ঢুকেছি তো আমার নাম বাঁকা বাকলি নয়, চলাই মা, আমরা থানাতেই যাব। থানায় যাওয়ার কোনো দরকার নেই। নীলাদ্রি নতুন চাকরি পেয়েছে, এই সময় যদি ওর জেল হয়ে যায় তাহলে চাকরিটা যে ওর চলে যাবে। নীলকণ্ঠ, সমস্যাটা যখন আমাদের দুজনার, তখন আমরা দুজনাই সমস্যাটা মিটে ফেলি। কিভাবে কিভাবে তুমি মেটাবে গো? কিভাবে মেটাবে? আজ ষড়যন্ত্রের জাল ফেলে আমার নীলুকে বলির পাঠা সাজাতে চাইছে। কিন্তু জানো, আমি জানি আমার নীলু কোনো দোষ করেনি, তবু সব দোষ ওর ঘাড়ে চাপাতে চাইছে গো, ওর ঘাড়ে। আজ এই মুহূর্তে দোষী নির্দোষীর এই শব্দটার কোনো মূল্য নেই বড় বউ। আজ এদেশের আইন মেয়েদের মুখের কথায় মান্যতা দেয়। এই মেয়েটা যদি থানাতে গিয়ে একবার কমপ্লেন করে তখন সত্য মিথ্যে প্রমাণ হওয়ার আগে নীলুর জেল হয়ে যাবে। তাই বলছি, শুধুমাত্র বংশের সম্মান রক্ষার জন্যে নয়, নীলুকে বাঁচতে গেলে নীলুকে আজ এই মেয়েটাকে বিয়ে কখনো সম্ভব নয় দাদা। ওকে বিয়ে করে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, একেবারে মরে যাওয়া অনেক ভালো। তাই তো ওর দেয়া মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে আমি জেল খাটতে চললাম। আমি জেল খাটতে চললাম। সবে দুদিন মাত্র কাকনের বিয়ে হয়েছে, সব দিনা ঋণ পরিশোধ বাকি আছে। এই সময় তুই যদি জেলে চলে যাস তাহলে আমি এতগুলো দেনা কেমন করে শোধ করবো? তাই বলছি, জেলে যাওয়ার আগে তুই বরং আমার এই তোমার জন্য আমি সব অপবাদ মাথায় পেতে নেব। বেশ বেশ বেশ, তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়ে করব। যাও বঙ্কিম কাকা, মেয়ের বিয়ের আয়োজন করো। তবে কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক ধ্বনি হবে না। নিহাতে চোরের মতো চুপি চুপি কালমা শ্মশান কালীর মন্দিরে দুঃখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? ফুলসজ্জা, এই হোটেল মনীষার নির্জন কক্ষে আজ আমার ফুলসজ্জা। কত সুখ, কত আনন্দ আজ আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রাহুল দাস সেই করুণ মুখখানা বারবার
বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। কত নিষ্ঠুর আমি! স্বার্থপরের মতো নিজের জীবনটাকে সাজিয়ে অন্য আরেকজনের জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, আর আমি নিজে সুখের বাসর সাজিয়েছি। বাসর, সুখের বাসর গুটিয়ে এবার যৌবনের আসর সাজাও কাকন সুন্দরী। তুমি তোমার এই বেশ কেন? হ্যাঁ, তবে কি ভাবলে আজ আমি নকল বয়স সাজে নকল মহব্বতের সুর তুলে তোমায় বলবো? ও মাই ডার্লিং কাকন, ও মেরি জান, ও মেরে দিল কি ধড়কন। না, তোমার তো কয়েকদিনের জন্য গৌতম সাজে বিয়ার টক বলে তোমায় স্বীকার করলো। তোমার আসল স্বামী গৌতম আমি নই, আমি হলাম শেখ উসমান আলী। একটা মেয়ের জীবন নষ্ট করে তোমার এইভাবে হাসতে লজ্জা করছে না? কেন কেন এরকম মিথ্যে নাম পরিচয় ভাঙিয়ে আমার জীবনটাকে তুমি নষ্ট করলে কেন? নকল বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না কাকন সুন্দরী। ফুলসজ্জা কিন্তু তোমার আসলই হবে। প্রতি রাতে একাধিক স্বামীর সাথে হবে তোমার নিত্য নতুন ফুলসজ্জা। তুমি তোমার যৌবনের জল তরঙ্গ বাজিয়ে মহাপথের জলসাগর সাজিয়ে ময়ূরীর মতো নাচবে। আর সেই নাচের তালে তালে তোমার সর্বাঙ্গ উতাল পাতাল করবে কেমন ঢেউ। আর সেই ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়তে দলে দলে ছুটি আসবে অসংখ্য মধুলবী মধুকর। তাদের লালসার বাজারে তোমার নিলাম হবে প্যার মোহাব্বত ভালোবাসা। না, যে ধর্মেরই তুমি মানুষ হও না কেন, তুমি তো আমাকে হিন্দু মতে বিয়ে করেছো। অগ্নিসাক্ষীর সিঁদুর আমার সিঁথিতে তুমি পরিয়েছো, তাহলে তো তুমি তো আমার স্বামী। তাই স্বামী হয়ে নিজের স্ত্রীর সিঁদুরটাকে এইভাবে কলঙ্কিত করে দিও না গো, দিও না। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল নকল। কাজেই তোমার এই বিয়ে, তোমার এই শাঁখা সিঁদুর কোনোটা আমি মানি না। তাই তোমার এই সিঁদুর আমি মুছে দেব। ছি ছি ছি, এ তুমি কি বললে ওসমান? ওর সিঁদুরটা মুছে দিলে ওকে বউ বউ বলে মনে হবে কি করে? আর বউ বউ মনে না হলে ওকে নিয়ে আমি ফুল সজ্জাটা করব কেমন করে? আপনি? আমি তোমার প্রথম রাতের স্বামী। থামুন, এইবার আমি সব বুঝতে পেরেছি। এই নাটকের আসল ডাইরেক্টর হলেন আপনি। কিন্তু কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন কেন? মনে পড়ে কাকন সুন্দরী সেদিনের সেই কথা, যেদিন তুমি সামান্য কারণে আমার গালে একটা চড় মেরেছিলে, আর তোমার রাহুল তোমাকে দিয়ে আমাকে অপমান করেছিল। এসব কথা বাদ দিয়ে আপনি আপনার কাজ শুরু করেন স্যার। তার আগে আমার পারিশ্রমিকটা দিন তো দেখি। তোমার পারিশ্রমিক 50,000 টাকা। বেশি ধানায় পানায় না করে কাজে লেগে যা, নিজেকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে ফেলতে পারবি। সেই সঙ্গে তোর জীবনটা না দারুণ ভাবে উপভোগ করবি। আমাকে বাঁচাও, মিথ্যে বিয়ের ফাঁদে আটকে একদল নরপশু আমার নারীত্বকে বিক্রি করতে চাইছে। আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার চিৎকার কেউ শুনতে পাবে না কাকন সুন্দরী, কারণ এই হোটেল মনীষা আমি এমন ভাবে বানিয়েছি যে এর ভিতরের আওয়াজ কখনো বাইরে যাবে না, আর বাইরের আওয়াজ কখনো ভিতরে আসবে না। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। আজ যে আমাদের প্রথম ফুল সজ্জা, সজ্জার ফুলগুলো মো মো গন্ধে ছুটছে, তাই এই সময়
এদিক ওদিক ছোটাছুটি না করে এসো, আজ আমরা একটু এনার্জি করি। এসো। এটা মদ নয়, এটা মৌজ মস্তির এনার্জি মেডিসিন। এই মেডিসিন আজ আমি তোমাকে খাইয়ে চলে গেল, চলে গেল, সারা ভুক আমার চলে গেল, জ্বলছে সারা ভুক আমার জ্বলছে। কিচ্ছু জ্বলেনি, শুধু তোমার ভিতরের স্বাধীন সত্তাটাকে খুন করে তোমাকে পুনর্জন্ম দেওয়া হলো। এবার থেকে তুমি কাকন থেকে হয়ে গেলে মিস কঙ্কাবতী। নাচো। নাচবো স্যার, নাচবো, আমি নাচবো। একবার যখন আমাকে এই আসরে টেনে নামিয়েছেন, তখন আর আমি লজ্জার ঘুমটা মাথায় তুলে রাখবো না। আর আমি লজ্জার ঘুমটা মাথায় তুলে রাখবো না। আমার সুন্দর স্বপ্নগুলোকে আমি একটু একটু করে ছুঁড়ে ফেলে আমি যৌবনের আসর সাজালাম। সব গান বন্ধ করো, মৌজ মস্তির গান করো, মৌজ মস্তি। झलका झलका आंसू और जा टपका शराब में। आँख झलका आंसू और जा टपका शराब में। दिल में छुपा जो काटा, दिल में छुपा जो काटा, वो जा निकला गुलाब में। आँख झलका आंसू और जा टपका शराब में। তোমাকে আমি চাতে তুলে নিলাম। এবার থেকে তুমি হবে আমার টাইম পাস,
আর টাকা রোজগারের মেশিন। কে আছিস? মেয়েটাকে একটু নজরে রাখ। শুধু নজর নয় স্যার, ও লড়কি এত নেশা করেছে যে বেহুশ হয়ে গেছে, আর আমি ওকে গেস্ট রুমে শুয়ে দিয়ে আসিয়াছি। ভেরি গুড। মেয়েটাকে একটু নজরে রাখবি, নতুন তো তাই এখানকার লাইফটাকে মানিয়ে নিতে ওর প্রথম একটু একটু অসুবিধা হবে। बिल्कुल सच बनना साहब। अरे हमने चामंटी बोलें, हमें उसको तेमंटी तैयार करिया दिबे। लेकिन साहब हमार एक तो बात छिलो। की कथा? हमार एक जिगरी दोस्त আছে, उसको एक नखड़ी चाहिए। नौकरी? अरे मेहरबानी करके छोटा मोटा जैसे भी हो एक नखड़ी दीजिए साहब। তোমার জিগরি দোস্ত জেল খাটা আসামি? কই আগে তো কখনো বলনি। কি করে বলবে স্যার? ও তো এতদিন জেলে ছিল, জেল থেকে ছাড়াবে এখানে এসে কাম খুঁজতে। তোমার দোস্তের নাম কি? কি তার পরিচয়? তুফান সিং। জি হ্যাঁ, তুফান সিং। তুফান যেখানে আসবে সেখানে কোচ না কোচ নিশান भी রেখে যাবে। নমস্তে সাহেব। নমস্তে। গেলো সাহেব, চমকে গেলেন কেন? তোমাকে যেন কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছে। বাট কি কাজ তোমার জানা আছে? बहुत कुछ साहब, स्मगलिंग, मर्डरिंग एंड एवरीथिंग। আরে বাহ, তোমার দোস্ত দেখছি প্রচুর কাজের লোক আছে। বাট আই এম সরি, তোমার দোস্তের মতো এত লম্বা ডিগ্রিধারী আদমির এখানে কোনো ভ্যাকান্সি খালি নেই। लेकिन साहब আপনি তো একজন ড্রাইভার খুঁজছিলেন। हमारा दोस्त अच्छा ड्राइवर भी আছে। জি হ্যাঁ সাহেব, আমি যেমন চাকু ধরতে জানে, পিস্তল भी ধরতে জানে, তেমনি স্টিয়ারিং भी ধরতে জানে। एक बार मौका तो दीजिए साहब। ইম্পসিবল। রঙ্গিল আমার পুরনো দোস্ত, ওকে আমি বিশ্বাস করি, তাই বলে ওর কথাই যাকে তাকে এখানে আমি অ্যালাউ করতে পারবো না। তাছাড়া একজন জেল খাটা আসামির এখানে কোনো কাজ হবে না। अरे साहब, जेल खटा नेता मंत्री लोग देश चलाচ্ছে, पब्लिक के लिए काम করছে, लेकिन আপনার এখানে कौन सा बड़ा काम আছে जो हम ही পারবে না? तो ठीक है, मैं दूसरी जगह काम ढूंढे लेवे। चलता हूँ साहब, नमस्ते। দাঁড়াও তুফান সিং, যত সহজে এখানে তুমি ঢুকতে পেরেছো অত সহজে এখান থেকে তুমি বেরোতে পারবে না। কে আছিস? একে বন্দি কর। अरे ये की करते साहब, हमारे दोस्त को आपने तुम मत सोच दोस्त, ये तूफान का बंदी बनाना इतना आसान नहीं। তুফান সিং, और याद रखना, ये तूफान যেখানে আসবে সেখানে কোচ না কোচ নিশান भी রেখে যাবে। হ্যাঁ, নিশান ছাড়া আগে তুফানকে আমরা বদল বন্দি বানিয়ে ফেলবো। সাবাস ওসমান, সাবাস। ও মাই গড, কাকনকে বিয়ে করা এই লোকটাই তাহলে সমাজ বিরোধী মুসলমান। ওকে যখন পাওয়া গেছে, কাকনের খোঁজও নিশ্চয়ই পাওয়া যাবে। কি হলো তুফান সিং? উসমানকে দেখে তোমার টেনশন বেড়ে গেল বুঝি? তুফান সিং টেনশন নাই না दोस्त, टेंशन नहीं। हमारा रास्ता से हट जा, नहीं तो तू ही हबी एक तूफान का पहला निशान। আগে তুফানকে কেটে আমি খান খান করবো। সাবাস তুফান সিং, সাবাস। তোমার টাকা তোমার পরীক্ষা করা হয়ে গেছে। আর সেই পরীক্ষায় তুমি দারুণ ভাবে পাস করেছো। আর এই পরীক্ষার ফলস্বরূপ এই নাও তোমার চাকরি। আজ থেকে তুমি আমার বডিগার্ড কাম ড্রাইভার।